অন্ধকার নামার সঙ্গে সঙ্গে মানুষের আদিম ভয়গুলো জেগে ওঠে। অনির্বাণ রায় ভয় পেতে ভুলে গেছে অনেক বছর আগে, কিন্তু এই মুহূর্তে তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। লাইব্রেরি ঘরের বাতিটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে যে ফিসফিসে শুনেছিল তা কোনো মানুষের স্বাভাবিক গলার স্বর নয়। পকেটে হাত দিতেই অনির্বাণের আমল ঠেকল তার 9mm পিস্তলের ঠান্ডা ধাতব শরীরে। অন্য হাতে সে দ্রুত পকেট থেকে টর্চটা বের করল। পুলিশ ট্রেনিং তাকে শিখিয়েছে বিপদের মুখে প্যানিক করা মানেই মৃত্যু। কে কে ওখানে? টর্চের তীব্র আলো লাইব্রেরির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেল। ধূলি কণাগুলো আলোর রেখায় নেচে বেড়াচ্ছে। সারি সারি বইয়ের আলমারিগুলো যেন এক একটা কফিনের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে। কোথাও কেউ নেই, কিন্তু বাতাসের সেই পচা মাংসা রজনীগন্ধার উৎকট গন্ধটা এখনো তীব্র। হঠাৎ গোয়ানির শব্দে অনির্বাণের মনোযোগ ঘুরল। সুমিত! সে দ্রুত টেবিলের ওপাশে গেল। টর্চের আলোয় সুমিতের মুখটা বিভীষিকাময় দেখাচ্ছে। সে এখনো নিজের গলার টিপে ধরে আছে, চোখ দুটো উল্টে গেছে, জিভটা বেরিয়ে আসছে। অনির্বাণ পিস্তলটা টেবিলে রেখে গায়ের জোরে সুমিতের হাত দুটো ছাড়ানোর চেষ্টা করল। সুমিত, ছাড়, এটা আমি, অনির্বাণ, হাত সরা। সুমিতের গায়ে অসুরের শক্তি ভর করেছে। অনির্বাণ তার সমস্ত শক্তি প্রয়োগ করে সুমিতের ডান হাতটা ছাড়ালো, তারপর বাঁ হাত। সুমিতের গলায় গভীর নখের দাগ, রক্ত চুইয়ে শার্টের কলার ভিজিয়ে দিয়েছে। অনির্বাণ সুমিতকে ঝাঁকুনি দিল। সুমিত, সুমিত! সুমিত বড় বড় শ্বাস নিল। তার চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থানে ফিরল, কিন্তু তাতে এখনো ঘোর লেগে আছে। সে অনির্বাণের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো, যেন তাকে চিনতে পারছে না। ওরা ওরা এসেছিল, লাল চোখ, পুতুল, রক্ত। তারপরেই সে জ্ঞান হারালো অনির্বাণের কোলে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। অনির্বাণ ঝট করে পিস্তলটা তুলে দরজার দিকে তাক করল। করিডরের অন্ধকার চিরে একটা লণ্ঠনের আলো এগিয়ে আসছে। ছোটবাবু, ও ছোটবাবু! হরিপদ, সেই বৃদ্ধ কেয়ারটেকার। অনির্বাণ রাগে ফেটে পড়ল। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আলো নিভল কি করে? হরিপদর হাতে একটা হেরিকেন, তার মুখটা ভয়ে কুকড়ে আছে। আমি তো মোমবাতি আনতে নিচে গিয়েছিলাম বাবু। জেনারেটরে তেল ভরিয়ে গেছে মনে হয়, আর মেন লাইন তো ঝড়ে ছিঁড়ে গেছে কাল রাতেই। অনির্বাণ হরিপদর চোখের দিকে তাকালো। সেখানে ভয় আছে, কিন্তু সেই ভয়ের আড়ালে কি অন্য কিছু লুকিয়ে আছে? এই বুড়ো লোকটা কি সত্যি এতটা অসহায়, নাকি এটা আসলের অভিনয়? ডাক্তার ডাকুন, এক্ষুনি। সুমিতের অবস্থা ভালো না। ডাক্তার সান্যাল যখন এসে পৌঁছালেন তখন রাত প্রায় 10টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ডাক্তারবাবু মাঝবয়সী, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে চামড়ার ব্যাগ। তিনি স্থানীয় মানুষ হলেও তার চলন বলন বেশ আধুনিক। সুমিতকে তার বেডরুমে নিয়ে যাওয়া হয়েছে। হরিপদ আর অনির্বাণ ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। ডাক্তার সান্যাল সুমিতের গলায় ড্রেসিং করতে করতে ভ্রু কুঁচকে অনির্বাণের দিকে তাকালেন। আপনি কলকাতা থেকে এসেছেন, অনির্বাণ রায়? হ্যাঁ। সুমিতের এই অবস্থা কতদিন ধরে জানেন? ডাক্তার ইঞ্জেকশন পুশ করলেন। আমি তো আজই এলাম। চিঠিতেও লিখেছিল ভয় পাচ্ছে, কিন্তু নিজের গলা নিজে টিপে ধরবে এতটা ভাবিনি। ডাক্তার সান্যাল দীর্ঘশ্বাস ফেললেন। একে বলে সিজোফ্রেনিয়া বা গভীর হ্যালুসিনেশন। গত 6 মাস ধরেও আমার পেশেন্ট। আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম, কিন্তু মনে হয় ও ওষুধগুলো খায়নি। অনির্বাণ দেয়ালের দিকে তাকিয়েছিল। পুরনো আমলের চুন সুরকির গাঁথনি। ডাক্তারবাবু, সিজোফ্রেনিয়া রোগীকে নিজের গলা টিপে মারতে বাধ্য করে বলে শুনিনি। আর লাইব্রেরিতে আমি যখন ঢুকি তখন ও একা ছিল না। আমি কারোর অস্তিত্ব অনুভব করেছি। ডাক্তার সান্যাল চশমাটা খুলে মুছলেন। মিস্টার রায়, আপনি ডিটেকটিভ হতে পারেন, কিন্তু মেডিকেল সায়েন্স বলে মানুষের মস্তিষ্ক যখন নিজের বিরুদ্ধে যায় তখন সে নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ও হয়তো আয়নায় নিজেকে দেখেই ভয় পেয়েছিল। আর অস্তিত্ব, এই পুরনো বাড়িতে ইঁদুর, বাদুড় আর হাওয়ার শব্দে যে কেউ ভুল করবে। ডাক্তারবাবু কথাগুলো গুছিয়ে বললেন ঠিকই, কিন্তু অনির্বাণের মন মানল না। সে ডাক্তারকে এগিয়ে দিতে নিচে নামল। দরজার কাছে এসে ডাক্তার সান্যাল থমকে দাঁড়ালেন। একটা পরামর্শ দিই মিস্টার রায়, সুমিতকে এখান থেকে নিয়ে যান। কলকাতা বা শিলিগুড়ির কোনো অ্যাসাইলামে ভর্তি করুন। এই মায়ামহলের পরিবেশ ওর জন্য বিষাক্ত। ডাক্তার চলে যাওয়ার পর অনির্বাণ দরজাটা ভালো করে বন্ধ করল। বড় কাঠের খিল তুলে দিল, তারপর পকেট সেটে একটা ছোট টর্চ আর ম্যাগনিফাইং গ্লাস বের করল। এবার আসল তদন্ত শুরু। সে আবার দোতলায় লাইব্রেরি ঘরে ফিরে এলো। ঘরটা এখন নিঝুম,
হেলিকেনের আলোয় ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে। অনির্বাণ সোজা চলে গেল সেই জানলার কাছে যেখান থেকে বাতাস আসছিল। জানলাটা বন্ধ, ছিটকিনি দেওয়া। অনির্বাণ ভুরু কুঁচকে ছিটকিনিটা পরীক্ষা করল। জং ধরা, শক্ত হয়ে আছে। এটা বাইরের থেকে খোলা বা বন্ধ করা অসম্ভব। তাহলে সেই বাতাস এলো কোথা থেকে? আর ফিসফিসানি? সে মেঝির দিকে টর্চ মারল। টেবিলের চারপাশে পুরো ধুলো জমে আছে। ধুলোর ওপর ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। সুমিতের জুতোর দাগ, অনির্বাণের নিজের জুতোর দাগ। কিন্তু অনির্বাণ মেঝের ওপর হাঁটু গেড়ে বসল। বুকশেলফের ঠিক নিচটায় অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত দাগ। ধুলোর ওপর নয়, ধুলোটা মুছে গিয়ে সেখানে একটা ভিজে ছাপ পড়েছে। অনির্বাণ হাত দিয়ে স্পর্শ করল। চটচটে, তরলটা লালচে রঙের। রক্ত নাকি অন্য কিছু? সে নাকের কাছে আঙুলটা নিল। না, রক্তের গন্ধ নয়, এটা কোনো গাছের আঠার গন্ধ, বুনো গন্ধ। ছাপটা মানুষের পায়ের মতো দেখতে হলো, গঠনটা অদ্ভুত। বুড়ো আঙুলটা অস্বাভাবিক চওড়া এবং লম্বা, আর পায়ের পাতাটা সরু। কোনো বিকলাঙ্গ মানুষের পা নাকি কোনো জন্তুর? সবচেয়ে ভয়ের বিষয় হলো ছাপটা বুকশেলফের গা ঘেঁষে শেষ হয়ে গেছে, যেন বুকশেলফটার ভেতরেই মানুষটা বা জিনিসটা মিলিয়ে গেছে। অনির্বাণ উঠে দাঁড়িয়ে বুকশেলফটায় পরীক্ষা করতে শুরু করলো। সারি সারি পুরনো বই, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার আর প্রচুর ইতিহাস ও তন্ত্র সাধনার বই। হঠাৎ তার নজরে পড়ল একটা বই একটু বেরিয়ে আছে। বইটার মলাদ লাল চামড়ার, নাম দ্য কাল্টস অফ তন্ত্র ইন বেঙ্গল। অনির্বাণ বইটা টানল, কিন্তু বইটা বেরোলো না। উল্টে একটা খটাস শব্দ হলো। বুকশেলফটা কেঁপে উঠল। অনির্বাণ দুপা পিছিয়ে গেল। তার চোখের সামনে বিশাল ভারী বুকশেলফটা ধীরে ধীরে দরজার মতো খুলে যেতে শুরু করল। পেছনে দেওয়াল নেই, আছে একটা অন্ধকার সুড়ঙ্গ পথ। অনির্বাণ বুকের ধরফরানি অনুভব করল। সুমিত ভুল বলেনি, দেওয়ালের ওপাশে সত্যিই কেউ থাকে বা যাতায়াত করে। সুড়ঙ্গ থেকে সেই পচা গন্ধটা দমকা হাওয়ার মতো বেরিয়ে এলো। অনির্বাণ টর্চটা সুড়ঙ্গের ভেতরে ফেলল। সরু প্যাসেজ, পাথরের সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সিঁড়ির ধাপে ধাপে কাদার ছাপ, আর সিঁড়ির ঠিক মুখেই পড়ে আছে একটা জিনিস, একটা ছোট্ট মাটির পুতুল। তার মুন্ডুটা নেই। অনির্বাণ পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করল। এখানে নেটওয়ার্ক খুব দুর্বল, তবু একটা ছবি তুলে রাখা দরকার। ছবিটা তোলার পর সে ভাবল, এখনই কি ভেতরে যাওয়া ঠিক হবে? সুমিত ও ঘরে একা অজ্ঞান হয়ে পড়ে আছে, হরিপদ নিজের ঘরে। এই মুহূর্তেই সুড়ঙ্গে নামা মানে নিজেকে অরক্ষিত করে ফেলা। সে বুকশেলফটা আবার আগের মতো বন্ধ করার চেষ্টা করল, কিন্তু মেকানিজমটা ভেতর থেকে জ্যাম হয়ে গেছে মনে হয়। অগত্যা সে লাইব্রেরির দরজাটা বাইরে থেকে তালা দিয়ে চাবিটা পকেটে রাখল। সুমিতের ঘরে ফিরে এলো অনির্বাণ। সুমিত এখনও ঘুমাচ্ছে, ওষুধের প্রভাবে গভীর ঘুম। অনির্বাণ একটা চেয়ার টেনে বিছানার পাশে বসল। আজ রাতে ঘুমানো যাবে না। জানলার বাইরে বৃষ্টি থামার নাম নেই, মাঝে মাঝে বিদ্যুৎ চমটাচ্ছে। সেই আলোয় অনির্বাণ দেখল বাগানের গেটের কাছে একটা ছায়া নড়ছে। সে উঠে জানলার কাছে গেল, কাছে নাক ঠেকিয়ে দেখার চেষ্টা করল। হ্যাঁ, কেউ একজন দাঁড়িয়ে আছে। গেটের বাইরে নয়, বাগানের ভেতরে। শ্বেত পাথরের ফোয়ারাটার পাশে বৃষ্টিতে ভিজছে মূর্তিটা, পরনে কালো রেনকোট বা আলখাল্লা জাতীয় কিছু। সবচেয়ে অদ্ভুত হলো মূর্তিটা এক দৃষ্টে দোতলার এই জানলার দিকেই তাকিয়ে আছে। অনির্বাণ জানলার কাজ খুলতেই বিদ্যুৎ চমকালো, আর সে নীলচে আলোয় সে দেখল মূর্তিটার মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে একটা শ্বেত পাথরের খুলি বসানো, ঠিক যেন মায়ামহলের গেটের সেই সিংহের মূর্তির মতো। চোখ দুটো জলজলে লাল। অনির্বাণ চোখের পলক ফেলতে পারল না। 1 সেকেন্ডের জন্য আলো জ্বলল, তারপরে আবার অন্ধকার। পরের বার যখন বিদ্যুৎ চমকালো, মূর্তিটা আর সেখানে নেই। অনির্বাণ জানলা বন্ধ করে পর্দা টেনে দিল। সে জানে এটা মনের ভুল নয়। ডাক্তার সান্যাল যাই বলুক, কুয়াশাগরে এমন কিছু ঘটছে যা বিজ্ঞানের বাইরে, অথবা বিজ্ঞানের আড়ালে কেউ এক ভয়ঙ্কর খেলা খেলছে। টেবিলের উপর সুমিতের ডায়েরিটা রাখা ছিল। অনির্বাণ ডায়েরিটা হাতে তুলল। হয়তো এতেই কিছু সূত্র পাওয়া যাবে। প্রথম পাতায় সুমিত লিখেছে, দাদু মারা যাওয়ার আগে বলেছিল নীলমণির খোঁজ কেউ যেন না পায়, ওটা অভিশপ্ত। কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। আমি লাইব্রেরির গোপন কুঠুরিটা খুঁজে পেয়েছি। কিন্তু হায় ঈশ্বর, আমি যদি জানতাম ওটার পাহারাদার কে, আমি জীবনেও ওই দরজা খুলতাম না। নীলমণি, পাহারাদার।
অনির্বাণ ডায়েরির পাতা উল্টাতে লাগলো। মাঝখানের অনেক পাতা ছেঁড়া, শেষ পাতায় শুধু একটা তারিখ লেখা, আজকের তারিখ, আর তার নিচে বড় বড় অক্ষরে লেখা, রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। আজ অমাবস্যা, আজ ওরা আমাকে নিতে আসবে। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। অমাবস্যা শুরু হলো। ঠিক তখনই নিচতলা থেকে একটা পিয়ানোর সুর ভেসে এলো। মায়ামহলের বলরুমে একটা বিশাল গ্র্যান্ড পিয়ানো আছে। অনির্বাণ আসার সময় দেখেছিল, কিন্তু ওটা তো ধুলোয় ঢাকা, তারের জং ধরে গেছে। তাহলে এত রাতে এই ঝড়ের মধ্যে কি পিয়ানো বাজাচ্ছে? সুরটা খুব চেনা, বিথোভেনের মুনলাইট সোনাটা, কিন্তু উল্টো দিক থেকে বাজানো হচ্ছে। সুরটা করুণ নয়, বরং এক আদিম আক্রোশ মেশানো। চলো অনির্বাণ, খেলা শুরু। সে নিজেকেই বলল। অনির্বাণ পিস্তলটা হাতে নিল। দরজা খুলে সে বেরিয়ে এলো অন্ধকার করিডরে। পিয়ানোর শব্দটা তাকে হাতছানি দিয়ে ডাকছে নিচে, সেই অন্ধকারের গভীরে। পরবর্তী অংশে অনির্বাণ নিচে নামবে পিয়ানোর শব্দের উৎস খুঁজতে। সেখানে তার সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হবে সেই অশরীরী বা মুখোশধারী সত্তার, এবং আমরা জানতে পারব হরিপদর আসল রূপ।